হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ভিডিওর মধ্যে আমরা বেঙ্গলি পেডাগজির একটি 15টি সেট সেটা ডিসকাস করব। আর আপনারা যদি থিওরির জন্য ক্লাস দেখতে চান তাহলে ইংলিশ পেডাগজি থিওরি একটি প্লেলিস্ট চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, বা এই ভিডিও ডিসক্রিপশনে সেটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ইংলিশ পেডাগজি থিওরি সেটি প্লেলিস্ট থেকে নেবেন, কারণ যদি প্রথমে থিওরিটা দেখে নেন তাহলে ভালো হবে, কোয়েশনটি বুঝতে ভালো লাগবে। থিওরি থেকে এত কোয়েশন আসে না, কিন্তু থিওরির পিছনেই লুকিয়ে থাকে এই যে এমসিকিউ। থিওরি থেকে বোঝার পর আপনি যে চারটি এক রকমের এমসিকিউগুলি চারটি এক রকমের থাকে, তাহলে আপনারা যখন এমসিকিউ প্র্যাকটিস করবেন তখন থিওরিটি ভালোভাবে বোঝা হবে, আর শুধু থিওরির ভিডিও দেখলে হবে না। আজকের যে কোয়েশন, সেই প্রথম কোয়েশন হচ্ছে কোয়েশন নম্বর 106। প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার পাঠ্য বই শুরু হয় প্রথমে বর্ণমালা 2 অক্ষরের 3 অক্ষরের শব্দ দিয়ে, পরে গল্প ও কবিতার মাধ্যমে। এই পাঠ্যপুস্তকের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? ঊর্ধ্বগামী পদ্ধতি মানে বটম আপ, অধোগামী পদ্ধতি টপ ডাউন, শাস্তিমূলক পদ্ধতি ডিসিপ্লিনারি, পাঠ্যক্রমের কাঠামো পদ্ধতি কারিকুলাম ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ। এই যে টপ ডাউন বটম আপ, এইগুলি থিওরির মধ্যে ভালোভাবে ডিসকাস করা আছে। আপনারা ইংলিশ পেডাগজির থিওরি যেগুলি আছে সেগুলি দেখলে আপনার বাংলা পেডাগজিও কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে ইংলিশেরও পেডাগজি কমপ্লিট হয়ে যাবে, কারণ বাংলা আর ইংলিশ যেটা সিলেবাস আছে একদম সেম। সেইগুলি ইংলিশের ট্রান্সলেট ভার্সন থাকে বেঙ্গলির মধ্যে। তাই আপনারা যে ইংলিশ পেডাগজি থিওরি যেটি প্লেলিস্ট আছে সেটি দেখবেন। এখানে কথা বলা হচ্ছে টপ ডাউন আর বটম আপ, এই অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। বটম আপ যখন হবে তখন সবার প্রথমে থাকবে অ্যালফাবেট। বটম আপের মধ্যে সবার প্রথমে থাকবে অ্যালফাবেট, তারপরে থাকবে ওয়ার্ড, তারপরে থাকবে সেন্টেন্স, তারপরে থাকবে প্যারাগ্রাফ, তারপরে থাকবে স্টোরি। মানে প্রথমে ছোটো জিনিস থেকে শুরু হবে, প্রথমে সাউন্ড থেকে শুরু হতে পারে, ছোটো থেকে বড়োর দিকে যাবে। প্রথমে অ্যালফাবেট, তারপরে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স, তারপরে ফ্রেজ বা প্যারাগ্রাফ, তারপরে স্টোরি, এইভাবে থাকবে। আর টপ ডাউনের মধ্যে প্রথমে স্টোরি থাকবে, তারপরে ফ্রেজ বা প্যারাগ্রাফ, তারপরে সেন্টেন্স, তারপরে ওয়ার্ড, তারপরে অ্যালফাবেট। মানে যে বটম আপের একদম উল্টোটাই হচ্ছে টপ ডাউন। বটম আপের উল্টোটাই হচ্ছে টপ ডাউন। এই কোয়েশ্চেনের মধ্যে কি প্রথমে বর্ণমালা থেকে শুরু হয় যদি, তাহলে কি হবে? বটম আপ হবে। আর যদি স্টোরি থেকে শুরু হতো তাহলে টপ ডাউন হতো। বর্ণমালা থেকে 3 অক্ষরে ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছে তখন কি হচ্ছে? বটম আপ। আর যদি বড় থেকে ছোটোর দিকে যেত তাহলে টপ ডাউন হতো। টপ ডাউনের মধ্যে প্রিভিয়াস নলেজ যেটা থাকে সেটাকেও টেস্ট করা, প্রথমে প্রিভিয়াস নলেজ দিয়ে কানেক্ট করা, তারপরে শুরু করা। যেমন একটা স্টোরি পড়াবেন, প্রথমে পুরো স্টোরিটা বলে দেবেন, তারপরে আপনি স্টোরি থেকে ছোটো ছোটো জিনিস সেন্টেন্সটি বের করে আরও ভালোভাবে এক্সপ্লেনেশন করবেন। বটম আপ থেকে টপ ডাউনকে বেশি ভালো বোঝা যায়, মানে মানা হয় টপ ডাউনকে বেশি ভালো। কোয়েশ্চন নাম্বার 107। পড়ার বিভ্রান্তি হলো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফোরিয়া। পড়ার বিভ্রান্তি মানে রিডিং ডিসঅর্ডার কিসের সাথে সম্পর্কিত? ডিসলেক্সিয়ার সাথে সম্পর্ক। ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসঅর্ডার, পড়ার সাথে বিভ্রান্তি, মানে বাচ্চা পড়তে সময় বিকে ডি পড়বে বা ডিকে বি পড়বে, এইভাবে উল্টো পাল্টো করে নেবে, বা ডাব্লিউকে এম পড়বে, এমকে ডাব্লিউ পড়বে, এইভাবে উল্টো পাল্টো করবে পড়তে সময়। রিডিংয়ের সাথে যখন দিক্কত আসবে তখন হবে ডিসলেক্সিয়া। আর শুধু রিডিংয়ের সাথে নয়, যে বাচ্চা বিরে ডি পড়বে সে লিখতে সময়ও বিকে ডি লিখবে বা ডিকে বি লিখবে। এইভাবে পড়া এবং লেখা দুইটির সাথে ডিসলেক্সিয়া হয়। অনেক সময় শুধু পড়া দিয়ে দেয়, পড়া দিলেও ডিসলেক্সিয়া, আর যদি সঙ্গে পড়ার সঙ্গে লেখাও থাকে তাহলেও ডিসলেক্সিয়া। আর ডিসগ্রাফিয়া হচ্ছে রাইটিং ডিসঅর্ডার, মানে যখন লিখতে সময় তার যে লেখা সেগুলি আপনি ডিটেক্ট করতে পারছেন না, পড়ে বুঝতে পারছেন না, মানে লেখাগুলো উল্টো পাল্টো ঠিক করে নয়, তখন
রাইটিং রিলেটেড ডিসগ্রাফিয়া, গ্রাফ শব্দটা রাইটিংয়ের সাথে জড়িত। যখন লিখার সাথে হবে, শুধু লিখার সাথে, তখন হবে ডিসগ্রাফিয়া। আর যদি পড়া এবং লিখার দুটি থাকে তাহলে ডিসলেসিয়া বা ডিসলেক্সিয়া। ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া যখন ম্যাথস রিলেটেড, যখন কোনো ক্যালকুলেশন রিলেটেড প্রবলেম আসবে তখন হবে ডিসক্যালকুলিয়া। এই অপশনের সঠিক অপশনটি হচ্ছে 1 নম্বর। কোয়েশ্চেন নাম্বার 108, ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য যখন লেখা শুরু করবেন তখন একজন শিক্ষক যা করবেন তা হলো ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং বিভিন্ন ধারণা তৈরি করতে বলবেন। ব্ল্যাকবোর্ডে লেখা বিষয় থেকে একটি অনুচ্ছেদ নকল করতে বলবেন, মানে ব্ল্যাকবোর্ডে যা লেখা আছে সেটা ঠিক হুবহু এইভাবে লিখবে। বিদ্যালয়ে আসার আগে ছাত্রদের বিভিন্ন অনুচ্ছেদ পড়ে আসতে বলবেন। যখন স্কুলে আসবে তখন স্কুলে আসার আগে তাদের বলবেন তোমরা এই অনুচ্ছেদটি পড়ে আসবে, এইভাবে করবেন। ছাত্রদের ভালো হাতের লেখা লিখতে বলবেন, যে তোমরা একদম ভালো, খুব সুন্দর হস্তাক্ষর করবে এটা। ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য যখন আপনি লেখা শিখাচ্ছেন তখন কি করবেন, ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্ভাব্য বিকল্প চিন্তা করতে, মানে ছাত্রদের বলবেন এই বিষয়ে তুমি একটু চিন্তা করো, ব্রেইনস্টর্ম করো, আইডিয়া লাগাও এবং বিভিন্ন ধারণার তৈরি করতে। যখন তারা ব্রেইনস্টর্ম করবে তখন তাদের মস্তিষ্কের মধ্যে অনেক ধারণা, অনেক আইডিয়া জন্ম হবে, তখন সব থেকে ভালো হবে। অপশন 1 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 109, একজন শিশু যেভাবে মাতৃভাষা শেখে, শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, একটি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে, আপনি যে আপনার মাদার টাং, সেই মাতৃভাষা আপনি কিভাবে শিখেছেন? শোনার মধ্যে দিয়ে শিখছিলেন, না বলার মধ্য দিয়ে, না লেখার মধ্য দিয়ে, না একটি শিক্ষা পদ্ধতিতে? শিক্ষা পদ্ধতি দিয়ে যখন আপনি কোনো ভাষা শিখবেন সেটা মাতৃভাষা হবে না, সেটা হবে আপনার অন্যান্য যে কোনো একটি ভাষা। একজন বাচ্চা বা আপনি কিভাবে আপনার মাতৃভাষাটা শিখছেন? আপনার পরিবারে যে লোক ছিল, আপনার জন্ম হওয়ার পর যে আপনার পরিবারে মা, বাবা, আশপাশের লোক, সেটা থেকে আপনি শুনেছেন, কথাগুলো শুনেছেন, শুনে শুনে আপনি মাতৃভাষা শিখে গেছেন। তাহলে শোনার মধ্য দিয়ে অপশনটি হচ্ছে সঠিক, অপশন 1। কোয়েশ্চন নাম্বার 110, নিম্নলিখিত কোনটি উৎপাদনশীল দক্ষতা প্রোডাক্টিভ স্কিল শ্রেণীতে পড়ে? পড়া এবং লেখা, পড়া এবং শোনা, বলা এবং লেখা, বলা এবং শোনা। এই যে এর থিওরি, এটা ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে কমপ্লিট আছে। আপনারা যদি ইংলিশ পেডাগজি দেখেন তাহলে পেডাগজি সেখান থেকে ইংলিশ টার্মগুলো শিখে নেবেন, আর কোয়েশন যখন প্র্যাকটিস করবেন তখন ইংলিশের বাংলা যেগুলি ট্রান্সলেট আছে সেগুলি সেখান থেকে বুঝে নেবেন। তাই প্রথমে থিওরি যেগুলি আছে সেগুলি দেখে নেবেন। ল্যাঙ্গুয়েজের যে 4টি স্কিল আছে, এল, এস, আর, ডাব্লিউ, এগুলি ল্যাঙ্গুয়েজের 4টি স্কিল। এগুলি কিভাবে শেখানো উচিত? এগুলি একীকৃতভাবে শেখানো উচিত, মানে ইন্টিগ্রেটেড, একটি আরেকটির সাথে মিলিয়ে, শুধু আলাগ আলাগ করে নয়। এই কোয়েশন আসে বারবার যে কীভাবে শেখানো, ভাষা কীভাবে শেখানো উচিত একীকৃতভাবে, মানে ইন্টিগ্রেটেডভাবে। এই যে স্কিল আছে LSRW, ল্যাঙ্গুয়েজ, আই মিন লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ল্যাঙ্গুয়েজের যে স্কিল আছে সেগুলি LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসেনিং অ্যান্ড রিডিং এইগুলি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দি মিনিং, আপনি কি বলছেন, কি পড়ছেন, মিনিংটা জানবেন লিসেনিং অ্যান্ড রিডিং থেকে। যখন আপনি শুনবেন, কিছু করবেন, এই লিসেনিং আর রিডিং এই স্কিলকে প্যাসিভ স্কিল বলা হয়। প্যাসিভ স্কিল বা রিসেপটিভ স্কিল বা ইনপুট স্কিল, এই 3টি বলা হয়। LRRকে, লিসেনিং এবং রিডিংকে প্যাসিভ স্কিল বলা হয়, রিসেপটিভ স্কিল বলা হয়, ইনপুট স্কিল বলা হয়। প্যাসিভ স্কিল কিভাবে বলা হয়? যখন আপনি যখন আপনি শুনবেন তখন, এখন আপনি আমার কথা শুনছেন, আপনি আমার সঙ্গে কথাবার্তা করছেন না, শুধু শুনছেন, তখন কি হচ্ছে, আপনি প্যাসিভ, মানে নিষ্ক্রিয়ভাবে আপনি বসে আছেন, তখন সেটি হচ্ছে প্যাসিভ স্কিল। রিসেপটিভ স্কিল, আমি যা বলছি তা আপনি রিসিভ করছেন, তখন হচ্ছে এটা রিসেপটিভ স্কিল। আর এইটাকে ইনপুট স্কিলও বলা হয়, লিসেনিং আর রিডিংকে। তারপরে রয়েছে যে স্পিকিং অ্যান্ড রাইটিং। এই
স্পিকিং অ্যান্ড রাইটিংকে অ্যাক্টিভ স্কিল বলা হয়, অ্যাক্টিভ স্কিল বলা হয় বা এক্সপ্রেসিভ স্কিল বলা হয় বা প্রোডাক্টিভ স্কিল বলা হয় বা রিইনফোর্সমেন্ট স্কিল বলা হয় বা আউটপুট স্কিল বলা হয় স্পিকিং অ্যান্ড রাইটিংকে। স্পিকিং যখন আপনি বলবেন তখন আপনি এক্সপ্রেস করবেন, তাই এগুলি হচ্ছে এক্সপ্রেসিভ স্কিল। প্রোডাক্টিভ, আপনি প্রোডাক্ট করছেন, কিছু কী করছেন, উৎপাদন করছেন, বলছেন। তারপরে রাইটিং, নিজেকে এক্সপ্রেস করছেন, নিজের ভিতরে যা কিছু আছে তা আপনি এক্সপ্রেস করছেন, তা স্পিকিং অ্যান্ড যখন আপনি লিখবেন তখন আপনি অ্যাক্টিভ থাকবেন। তারপরে যখন আপনি স্পিক করবেন, যখন কথা বলবেন তখনও অ্যাক্টিভ থাকবেন। তাই এগুলিকে অ্যাক্টিভ স্কিল বা প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল বলা হয়। আমি আবার বলে দিচ্ছি যে 4টি স্কিল আছে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এল অ্যান্ড আর, লিসেনিং অ্যান্ড রিডিং। লিসেনিং অ্যান্ড রিডিং হচ্ছে প্যাসিভ স্কিল, রিসেপটিভ স্কিল, ইনপুট স্কিল। আর যে স্পিকিং অ্যান্ড রাইটিং যেটি আছে সেটাকে এক্সপ্রেসিভ স্কিল বলা হয় বা অ্যাক্টিভ স্কিল বলা হয় বা রিইনফোর্সমেন্ট স্কিল বলা হয় বা আউটপুট স্কিল বলা হয়, প্রোডাক্টিভ স্কিল বলা হয়। তাহলে উৎপাদনশীল দক্ষতা, প্রোডাক্টিভ স্কিল শ্রেণীতে পড়ে কোনটি? বলা এবং লেখা। যখন আপনি লিখবেন, যখন আপনি বলবেন, তখন নিজেকে এক্সপ্রেস করবেন, তখন অ্যাক্টিভ থাকবেন। অপশন 3 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 111। তৃতীয় শ্রেণীকক্ষের শিক্ষিকা করুণা ছাত্রদের একটি কবিতা পড়ানোর পর তাদের কিছু কাজ দিতে মনস্থির করলেন। মানে একটি কবিতা পড়াচ্ছেন, তারপর তিনি কিছু কাজ দেওয়ার জন্য চিন্তা করছেন। নিম্নলিখিতের মধ্যে কোন কাজ তিনি নির্বাচন করবেন তা ছাত্ররা সক্রিয় অংশগ্রহণ করতে পারবে। মানে তিনি কোনটি কাজ সিলেক্ট করবেন, কোন ডিসাইড করেছেন, সেখান থেকে কোনটি সিলেক্ট করবেন যে সবই ছাত্র অংশগ্রহণ করতে পারে অ্যাক্টিভভাবে। কোন অপশনটিতে? কবিতার শেষে যে প্রশ্নগুলি দেওয়া আছে ছাত্ররা সেগুলি উত্তর লিখতে বলবেন। যেগুলি কবিতার যে শেষে প্রশ্ন ছিল সেগুলি তারা উত্তর লিখবে। ছাত্রদের গোষ্ঠীবদ্ধভাবে কবিতার ব্যাখ্যা করতে বলবেন। মানে ছাত্রদের যে গোষ্ঠী বলতে গ্রুপের মধ্যে তারা সেগুলি ব্যাখ্যা করবে, মানে ডিসকাস করবে। যেমনটা কবিতা লেখা আছে ঠিক সেইভাবে ছাত্ররা তা মুখস্থ করতে বলবেন। যেরকম লেখা আছে তা মুখস্থ করবেন। মুখস্থ শব্দটি নেগেটিভ, পুরো সিটেটের মধ্যে মুখস্থ শব্দটি নেগেটিভ। কবিতায় থাকা নতুন শব্দগুলি অবলম্বনে ছাত্রদের বাক্য রচনা করতে বলবেন। যে শব্দ আছে সেটা দিয়ে তারা বাক্য রচনা তৈরি করবে। সব থেকে অ্যাক্টিভ কোনটি লাগছে? অ্যাক্টিভ যখন তারা গ্রুপের মধ্যে ডিসকাস করবে তখন তারা সব থেকে অ্যাক্টিভ হবে। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 112। ভাষার অঙ্গীকরণ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং আপনি ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। ভাষা শিক্ষায় ছাত্রদের সহজাত দক্ষতা নেই, মানে ভাষা তারা শিখবে তাদের কোনো দক্ষতা নেই, জন্মজাত কোনো ক্ষমতা নেই। শিশুরা তখনই ভাষা শেখে যখন তারা বিদ্যালয়ে যায়। শিশুরা তখন ভাষা শিখে, এর আগে কি তারা ভাষা শিখতে পারে না? বিদ্যালয়ে না গেলে যারা স্কুলে গেছে না তারা কি ভাষা বলতে পারে না? প্রতিটি শিশুরাই ভাষা শিক্ষা অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ এক সহজাত ক্ষমতা থাকে। মানব মস্তিষ্কের মধ্যে একটি সহজাত ক্ষমতা থাকে, এই কথাটি নম চমস্কি বলেছেন। যে একটি আছে LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সেটা দিয়ে মানুষের সহজাত ক্ষমতা থাকে ভাষা শেখার জন্য। শিশুরা বিভিন্ন উৎস থেকে ভাষা শিক্ষা করে থাকে। অপশন হচ্ছে 3 সঠিক। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন নম চমস্কি, আমেরিকান লিঙ্গুইস্ট, ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক, নম চমস্কি। কোয়েশ্চন নাম্বার 103। একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? মানে ভাষা শিক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি হবে? TLM। TLM এর ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। এই TLM কেন ব্যবহার করা উচিত? TLMটি ব্যবহার করা উচিত বাচ্চারা যাতে ইন্টারেস্ট যোগায় পড়ার মধ্যে, সেই জন্য TLMটা ইউজ করা উচিত, যাতে রুচিকর হয়, লং লাস্টিং থাকে, যেটা দেখে যাতে বেশি সময় তাদের মনে রাখতে পারে। সামাজিক মেলামেশা, বই পড়া, নাটক বা সিনেমা।
যখন তারা সামাজিক মেলামেশা করবে, সোশ্যাল ইন্টারাকশন করবে, তখন তাদের ভাষা শিক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ হবে। একজন আরেকজনের সাথে থেকে শিখতে পারবে সমাজ থেকে। কোয়েশ্চেন নাম্বার 114, একটি অধ্যয়নে ছবি বা রেখাচিত্র ব্যবহৃত হয় কারণ, মানে একটি পাঠে বা একটি বইয়ের মধ্যে কেন ছবি ইউজ করা হয়? পাঠ্য বই বা অধ্যয়নে রেখাচিত্র দেওয়া একটি প্রচলিত ধারা। এটা একটা প্রচলিত ধারা, মানে আগের থেকে চলে আসছে এইভাবে। এটি পাঠ্য বইকে আকর্ষণীয় করে তোলে। এটা ঠিক আছে, পাঠ্য বইটি আকর্ষণ করে তোলে। এগুলি নির্বস্তুক ধারণাকে বুঝতে সাহায্য করে। নির্বস্তুক মানে যেগুলি অ্যাবস্ট্রাক্ট তাকে কনক্রিটভাবে বুঝতে সাহায্য করে। একটি অধ্যায় লেখা খুব কঠিন, কিন্তু তার রেখাচিত্র তৈরি সহজ। এই যে রেখাচিত্র বা ছবি যেগুলো আছে, সেগুলি যে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো থাকে, সেগুলি আপনি কনক্রিটভাবে ছবির মাধ্যমে, ফটোগ্রাফের মাধ্যমে আপনি প্রস্তুত করতে পারবেন। তাহলে অপশন 3 হচ্ছে সঠিক। নির্বস্তুক ধারণাকে বোঝাতে সাহায্য করে, মানে যেগুলো বোঝা যাবে না, অ্যাবস্ট্রাক্ট থাকবে, সেগুলি ছবি দিয়ে আপনি বোঝাতে পারবেন। কোয়েশ্চন নাম্বার 115, ছাত্রকে একজন ভালো লেখক হিসাবে গড়ে তুলতে শিক্ষক লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানের উপর মনোনিবেশ করবেন। ভালো লেখক হিসাবে গড়ার জন্য তিনি কোন দিক দিয়ে বেশি চিন্তা করবেন? তা হলো হাতের লেখা, ব্যাকরণ, ব্যাখ্যা, শব্দ ব্যবহারের মাত্রা, ওয়ার্ড লিমিট। হাতের লেখা সুন্দর হলেও সেটা হবে না। ব্যাকরণ যদি গ্রামারের দিক দিয়ে হয় সেটাও পালন। ব্যাখ্যা, তাদের মনের ভিতরে যেটা আছে সেটা কি তারা ব্যাখ্যা করতে পারছে, সেটা এক্সপ্রেস করতে পারছে, তখন সবথেকে ভালো লেখা সেটাকে ধরা যাবে যখন সে তাকে এক্সপ্রেস করতে পারবে। অপশন 3 ইজ কারেক্ট। ডিসলেক্সিয়া যে বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো মানসিক ডিসলেক্সিয়া, যে রিডিং ডিসঅর্ডার, সেটা মানসিক বিশৃঙ্খলা, মানে এটা মেন্টাল, এইভাবে ব্যবহারিক বিশৃঙ্খলা, গাণিতিক বিশৃঙ্খলা, পঠন বিশৃঙ্খলা। ডিসলেক্সিয়া কি? পঠন বিশৃঙ্খলা, মানে রিডিং ডিসঅর্ডার। গণিতিক বিশৃঙ্খলা আপনি ম্যাথসের সাথে রিলেটেড কি? ডিসক্যালকুলিয়া। অপশন 4 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 117, একটি পাঠ্য পড়ার সময় নিম্নলিখিতের মধ্যে কোন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ? মানে আপনি একটি পাঠ পড়ছেন, সেই পাঠটি পড়ার সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি? সঠিক উচ্চারণের সঙ্গে পড়া। যদি সঠিক উচ্চারণ করে পড়েন তাহলে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে এই যে ভিডিও দেখছেন, এখানে আমি হয়তো কোনো জায়গায় সঠিক উচ্চারণ নাও করতে পারে, সেটা কি ম্যাটার করবে? প্রতিটি বিরামচিহ্ন সঠিকভাবে ব্যবহার করা। প্রত্যেক জায়গায় বিরামচিহ্ন সঠিকভাবে ব্যবহার করা, পড়ার সময় কোন জায়গায় থামতে হবে সেইভাবে। একটি পাঠ্যের অর্থ বোঝা, দ্রুত পড়া, সবটি এই জায়গায় এসে যাবে অপশন 3 মধ্যে। একটি পাঠ্যের অর্থ বোঝা, যখন আপনি কোনো একটি পাঠ পড়ছেন, যদি পাঠ পড়ে অর্থ বুঝতে না পারেন, তাহলে আপনি যতই বিরামচিহ্ন দেন আর যতই উচ্চারণ সঠিক করে পড়েন, কখনো হবে না। যে কোনো একটি পাঠ যখন পড়বেন, তখন আপনার জন্য অর্থ বোঝাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। মিনিং মেকিং বা মিনিংফুল তখন হবে যখন আপনি অর্থ বুঝতে পারবেন। এই যে প্রশ্নগুলি ডিসকাস করছি, যদি আমি শুধু প্রশ্ন ডিসকাস মানে একটু বেশ কথা না বলে শুধু প্রশ্ন যেভাবে আছে তারপরে উত্তর যেভাবে আছে, তো যদি সেইভাবে সঠিক উত্তরটি শুধু টিক দিয়ে চলে যায়, তাহলে কি আপনার এই ভিডিওটি দেখার কোনো মূল্য থাকবে? কখনো থাকবে না। যদি একটু না একটু এক্সপ্লেনেশন পান, তাহলে আপনি এই জায়গায় বা সেই জায়গায় দিয়ে যখন এমসিকিউটি সলভ করবেন, তখন কোনো না কোনো একটি কথা আপনার এসে আপনি যে চারটি অপশন, 3টি এলিমিনেট করে সঠিক অপশনটি বার করতে পারবে। মানে জাস্ট বুঝতে পারছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পারার, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। বা পড়ে আপনি বুঝেন, যদি বুঝেন না পড়া, তাহলে সেটা পড়ার কোনো বেনিফিশিয়াল হবে না। কোয়েশ্চন নাম্বার 118, দ্বিতীয় শ্রেণীকক্ষের শিক্ষক তাসা ছাত্রদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করেন। মানে ভোকাবুলারি শেখানোর জন্য তিনি উন্নতি করার জন্য অনেক পরিশ্রম করেন। ছাত্রদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য নিম্নলিখিত কোনটি সবচেয়ে ভালো পদ্ধতি হবে?
ভোকাবুলারি শেখানোর জন্য সবথেকে ভালো পদ্ধতি কোনটি হবে? ছাত্ররা একটি নতুন অধ্যায় পড়ার আগে সমস্ত নতুন শব্দগুলি মুখস্থ করে নেবে। যখন একটি নতুন পাঠ পড়বে তখন তারা পড়ার আগে যে নতুন শব্দ পেয়ে যাবেন সেগুলি মুখস্থ করবেন। ছাত্ররা পাঠ প্রেক্ষিতে নতুন শব্দের অর্থ অনুমান করবে। যেগুলি নতুন শব্দ আসবে তারা সেগুলি অনুমান করবে। ছাত্ররা প্রতিটি নতুন ও কঠিন শব্দের অর্থের জন্য অভিধানের সাহায্য নেবে। যেগুলি নতুন শব্দ পাবেন সঙ্গে সঙ্গে তারা কী করবেন? অভিধান বলতে ডিকশনারির কথা বোঝানো হচ্ছে, যে যেগুলি দেখতে বুঝতে পারবেন না সঙ্গে সঙ্গে কী করবেন? ডিকশনারি দেখবেন প্রত্যেকটি শব্দের জন্য। ছাত্ররা অধ্যায়ের প্রতিটি নতুন এবং কঠিন শব্দের নিচে দাগ দেবে এবং তারপর তাদের অর্থ মুখস্থ করবে। যে কঠিন শব্দগুলি আসবে সেই কঠিন শব্দগুলির মধ্যে এইভাবে দাগ দিবে, দাগ দিয়ে তারপরে তারা কী করবে? মুখস্থ করবে। এটা ঠিক হবে না, নেগেটিভ এটা। আর আরেকটি আছে, কোয়েশন আসে যে পড়ার সময় আঙ্গুল দিয়ে দিয়ে পড়া, এটাও নেগেটিভ, কারণ এই অভ্যাসটা থেকে যাবে আঙ্গুল দিয়ে দিয়ে পড়া। এর সঠিক অপশন হচ্ছে ছাত্ররা পাঠ প্রেক্ষিতে নতুন শব্দের অর্থ অনুমান করবে। যখন পাঠ পড়বে বা আপনিও পড়ে যাচ্ছেন, দেখবেন কোনো জিনিস, কোনো ওয়ার্ড আপনি বুঝতে পারছেন না, কী করবেন? আপনি কনটেক্সট অনুসারে যে পিছে বা যেগুলি টেক্সট আছে সেই টেক্সট অনুসারে আপনি অনুমান করবেন, গেস করবেন। এটাই হচ্ছে সবথেকে বেস্ট। প্রত্যেকটি শব্দের জন্য ডিকশনারি দেখা ঠিক নয়, অনুমান করা, পড়ার সময় অনুমান করবে। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 119। দ্বিতীয় শ্রেণীকক্ষে একজন শিক্ষক অভিব্যক্তি ও অঙ্গিভঙ্গির মাধ্যমে একটি আকর্ষণীয় গল্প বলেছিলেন। গল্পটি বলার পর তিনি ছাত্রদের আবার সেটিকে নিজেদের ভাষায় বলতে বললেন। তিনি ছাত্রদের যে ক্ষমতা বুঝতে চাইছিলেন, মানে একটি গল্প তিনি অঙ্গিভঙ্গির সাথে শারীরিক প্রতিক্রিয়া করে এইভাবে ধরতে পারেন, টিপিআর মেথড ইউজ করে বলছেন। তারপর কি করছেন? তিনি তাদের ছাত্রদের তারা যে বুঝতে পারলো কি পারলো না সেটার জন্য তিনি তাদেরকে বললেন, তোমরা এটি নিজের ভাষায় বলো। তখন তিনি কি বুঝতে চেয়েছেন? শোনার বুঝশক্তি, বলার বুঝশক্তি, পড়ার বুঝশক্তি, লেখার বুঝশক্তি। যখন তারা পাঠটি বুঝেছে, টিচার বলেছিল, এক্সপ্লেন করেছিল, তখন তিনি তারপরে আবার তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তারা শুনতে পেরেছিল কিনা, তারা শুনতে পারছিল কি পারছিল না, মানে তাদের শোনার বুঝশক্তির জন্য তিনি এই কাজটি করেছেন। যদি তারা ভালোভাবে শুনতে পারে তাহলে নিশ্চয় বলে দিতে পারবে, আর যদি শুনে না তাহলে তো বলতে পারবে না। কোয়েশ্চন নাম্বার 120, যেটি আমাদের লাস্ট কোয়েশ্চন। শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে বোঝায়। শ্রেণীকক্ষে যে উন্নত পরিবেশ, যেমন ক্লাসরুমে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট, যেটা শ্রেণীকক্ষের দেওয়ালগুলি রঙিন হবে। দেওয়ালে এমন লিখিত বিষয় সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত। বড় আয়তনের অক্ষর সাঁটা হবে যাতে উচ্চ স্বরে পড়া যায়। যেগুলি লেখা থাকবে সেগুলি বড় বড় করে লেখা থাকবে যাতে বড় করে পড়া যায়। দেওয়ালের ছবি সহ রঙিন কবিতা আঁকা হবে। দেওয়ালে ছবি দিয়ে রঙিন কবিতা আঁকা হবে, ঠিক আছে, কিন্তু দেওয়ালে এমন লিখিত বিষয় সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত। যদি মূল ধারণার সঙ্গে সংযুক্ত না থাকে তাহলে দেওয়াল রঙিন করে কি ভালো হবে? আর দেওয়ালে বড় বড় করে লেখা হলে ভালো হবে, আর ছবি ইউজ করলে ভালো হবে যদি মূল ধারণার সঙ্গে যুক্ত না। যেমন মূল ধারণা বলতে আপনারা এইভাবে বুঝতে পারবেন, ক্লাসের মধ্যে যদি একটি মাল্টিপ্লিকেশন লেখা থাকে তাহলে সেটা ভালো হবে। তারপরে আর কি মূল ধারণা হতে পারে? যেমন নীতিবাক্য যেগুলি আছে, অযথা সময় নষ্ট করবে না, একটি মূল ধারণা আছে এখানে। বা এইভাবে বলতে পারেন, এইভাবে যে ছোট ছোট বাক্যগুলি মূল ধারণার সঙ্গে জড়িত সেই বাক্যটি লিখতে পারবেন। যেমন যত বেশি ভুল করবে, যত ব্যর্থ করবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে। এখান থেকে একটি মূল ধারণা তৈরি হচ্ছে না যে যত ভুল করো না কেন তুমি শিক্ষা পাবে আর জীবনে অত সফল হবে। বা আপনার জন্য আর একটি বলতে পারি, প্রজাপতির পিছনে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। আপনারা এই সময় প্রজাপতির পিছনে না দৌড়িয়ে কী করেন? মন দিয়ে মনোযোগ সহকারে কয়েকদিন আপনি প্রিপারেশনটা ভালোভাবে নেন। প্রিপারেশনটা যদি ভালোভাবে নেন তাহলে সফলতা অটোমেটিক আপনার পিছনে আসবে। এখানে আমাদের যে কোয়েশ্চন ছিল
সেগুলি কমপ্লিট হয়ে গেল। আই হোপ আপনারা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইংলিশের যে পেডাগজির থিওরি আছে সেই পেডাগজির থিওরিটি দেখবেন, সেখানে যে বাংলার পেডাগজির থিওরি আর ইংলিশের পেডাগজির থিওরি সে সম্পূর্ণ সেম। আর যারা পেপার টুর জন্য চিন্তা করেছেন, পেপার টুর জন্য চিন্তা করবেন না, পেপার এই যে ভিডিওগুলি দিচ্ছি আপনারা সেগুলি দেখে যান, তারপরে আমি পেপার টুর কোয়েশ্চেন কতটি ডিসকাস করব আপনারা দেখতে পারবেন একদম সেম, কোনো রকমের ডিফিকাল্টি নাই। অনেক সময় পেপার 1 থেকে পেপার 2 সহজ হয়ে যায়, একদম সেম কনসেপ্ট থাকে কিন্তু একটু ঘুরিয়ে দেয়। আপনারা নিজেই দেখতে পারবেন পরে যখন আমি ভিডিও দেব। আর এই ভিডিওগুলি দিয়ে আপনি বেস তৈরি করেন, যদি নিচে থেকে তৈরি করেন তাহলে ভালো হবে, আর যদি নিচে থেকে না করে হঠাৎ করে ফাল দিয়ে উপরে উঠে যান তাহলে ভালো হবে না। সিঁড়ি যখন পাবেন তখন প্রথম সিঁড়িটি পাবেন, তারপরে উপরের সিঁড়িটি পাবেন। তাই আপনারা এইটি দিয়ে প্রথমে বেস তৈরি করেন এই ক্লাসগুলো দিয়ে, তারপরে আপনারা পেপার টুর ক্লাস পাবেন। অবশ্য চিন্তা করবেন না, বা কমেন্টের মধ্যে যারা বলেছেন পেপার টুর ক্লাস নিশ্চয়ই আমি দিয়ে দেবো, আপনারা কোনো ধরনের টেনশন করবেন না। যদি এই চ্যানেলটি আপনারা সিলেক্ট করেছেন বাংলার জন্য তাহলে বাংলা এখান থেকেই কমপ্লিট করবেন, অন্যান্য চ্যানেলের মধ্যে থেকে পরে প্র্যাকটিস করতে পারবেন বা প্র্যাকটিসের দরকার লাগবে না। আমি সব কোয়েশন এখানে এই চ্যানেলের মধ্যে দিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর কিন্তু আপনারা লাইকও করেন না প্লাস কমেন্টও করেন না। যদি কমেন্ট করেন না তাহলে আমি কি একটু মোটিভেট না হলে কি ভিডিও বানাতে আমার ভালো লাগবে। আপনারা কমেন্টের মধ্যে ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে সেগুলি কমেন্টের মধ্যে মতামত করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।